স্বামী সবার সামনে বলল, কে 20,000 টাকায় এই অযোগ্য স্ত্রীকে নিয়ে যাবে? তারপর এক অচেনা মানুষ দাঁড়িয়ে বললেন, আমি 2 কোটি টাকা দিতে রাজি আছি। চলুন শুরু করা যাক। 20,000 টাকা থেকে বিডিং শুরু। মাইক্রোফোন হাতে নিয়ে হেসে বললেন আমার স্বামী মাহবুবুর রহমান। দেখি তো এই অযোগ্য বউটাকে কে নিয়ে যেতে চান? ঢাকার 5 তারকা একটা হোটেলের বিশাল হলরুমে প্রায় 3 শতাধিক অতিথি একসঙ্গে হেসে উঠলেন। আমি নীল রঙের একটি শাড়ি পরে মঞ্চে নিশ্চুপ দাঁড়িয়েছিলাম। এই অনুষ্ঠানটির জন্যই শাড়িটি কিনেছিলাম। 2 হাত একসঙ্গে জড়িয়ে শুধু সামনে তাকিয়েছিলাম। মাহবুবের এক ব্যবসায়িক বন্ধু মজা করে হাত তুললেন। 20,000। আবারও হাসিতে ফেটে পড়ল পুরো হলরুম। আমি কাঁদিনি, প্রতিবাদও করিনি, শুধু আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে রইলাম। এই অপমান আজকের নয়, 27 বছরের সংসারে প্রতিদিন একটু একটু করে জমেছে এই অপমান। প্রতিটি তুচ্ছতাচ্ছিল্য, প্রতিটি ব্যঙ্গ, প্রতিটি নীরব অবহেলা আমাকে ধীরে ধীরে নিজের অস্তিত্ব ভুলিয়ে দিয়েছিল। আজকের পুরো অনুষ্ঠানটি আমি একাই আয়োজন করেছি। অতিথিদের আমন্ত্রণপত্র, স্টেজ সাজানো, ফুল, খাবারের মেনু, মিডিয়া স্পন্সর সবকিছু আমার পরিকল্পনাতেই হয়েছে। গত 11 বছর ধরে মাহবুব রহমান ফাউন্ডেশনের প্রতিটি অনুষ্ঠানের পেছনে আমি ছিলাম, কিন্তু প্রশংসা সবসময় মাহবুব পেয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার 40 মিনিট পরে তিনি এসে আমার কপালে আলতু চুমু খেয়ে সবাইকে বললেন, আমার স্ত্রী না থাকলে এইসব কিছুই হতো না। কিন্তু পরের 1 ঘন্টা ধরে তিনি এমনভাবে কথা বললেন যে প্রতিটা সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। ডিনারের সময় কয়েক গ্লাস পানীয় খাওয়ার পর তিনি আবার তার পুরনো অভ্যাসে ফিরে গেলেন। আমার স্ত্রী এখনো খাতায় সংসারের হিসাব লেখে। তিনি হেসে বললেন, ওর সবচেয়ে বড় আনন্দ কি জানেন? ডাইনিং টেবিলের ফুল বদলানো। আরো একবার সবাই হেসে উঠল। তারপর তিনি বললেন, এই হলে যত মহিলা আছেন আমার স্ত্রী সবচেয়ে নিরস মানুষ। সবাই হাসলো, আমিও হাসলাম, কারণ এত বছর ধরে আমি ভেবেছিলাম সব সহ্য করাই হয়তো ভদ্রতা। ডিনারের শেষে একজন অতিথি মজা করে বললেন, চলুন একটা নিলাম করি, চ্যারিটির জন্য টাকা উঠবে। মাহবুব আমার হাত ধরে আমাকে মঞ্চে তুললেন। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো এবার তিনি আমার অবদানের কথা বলবেন, কিন্তু না, তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, এই যে আমার স্ত্রী রান্না পারে, সংসার গুছিয়ে রাখে, কখনো অভিযোগ করে না, কে নেবেন? পুরো হলরুম আবার হাসিতে গর্জে উঠল। আমি চারিদিকে তাকালাম। এরা সেই মানুষ যাদের বাড়িতে আমি ঈদের মিষ্টি পাঠিয়েছি, কেউ অসুস্থ হলে হাসপাতালে দেখতে গিয়েছি, তাদের সন্তানের জন্মদিনে উপহার পাঠিয়েছি। আজ তারা সবাই হাসছে। ঠিক তখনই হলরুমের একেবারে পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমি 2 কোটি টাকা দিচ্ছি। এক মুহূর্তে পুরো হল নীরব হয়ে গেল। সবাই ঘুরে তাকালো। প্রায় 60 বছর বয়সী একজন ভদ্রলোক ধীর পায়ে সামনে এগিয়ে আসছেন। ধূসর রঙের স্যুট পরা, চোখ দুটো স্থির। তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। মাহবুব অপ্রস্তুত হেসে বললেন, স্যার আপনি তো অনেক বড় দান করলেন। ভদ্রলোক তার বাড়িয়ে দেওয়া হাত ধরলেন না। তিনি শান্ত গলায় বললেন, আমি এই ফাউন্ডেশনের জন্য আসিনি, আমি এসেছি কারণ জানতাম শারমিন রহমান আজ এখানে থাকবেন। মাহবুব অবাক হয়ে বলল, আপনারা একে অপরকে চেনেন? আমি মাথা নাড়লাম, না, আমি জীবনে এই মানুষটিকে কখনো দেখিওনি। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস রহমান, আগামীকাল আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। একটি সত্য আপনি বহু বছর আগে জানার কথা ছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠিক আছে, আমি আসব। সেদিন রাতে বাসায় ফেরার পথে মাহবুব একটাও কথা বলেননি। স্টিয়ারিং এত শক্ত করে ধরেছিলেন যে তার আঙুল সাদা হয়ে গিয়েছিল। হঠাৎ তিনি বললেন, তুমি কি করেছো যে একজন মানুষ তোমার জন্য 2 কোটি টাকা দিতে চায়? আমি শান্তভাবে উত্তর দিলাম, কিছুই না। তিনি বিশ্বাস করলেন না। সেই রাতেই তিনি নিজের ব্যক্তিগত সহকারীকে ওই ভদ্রলোক সম্পর্কে সব তথ্য বের করার নির্দেশ দিলেন। ভোরের আগেই রিপোর্ট এসে পৌঁছালো। রিপোর্ট পড়ে মাহবুবের মুখের রং বদলে গেল। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও সমাজসেবী ওয়াহিদ রেজা গত 25 বছর ধরে একজন নারীকে খুঁজছিলেন। সেই নারীর নাম শারমিন আক্তার। আর আমি তখনও জানতাম না, সেদিনের সেই অপমানের নিলাম আমার জীবনের এমন এক দরজা খুলে দিয়েছে যার কোনোদিনও বন্ধ হবে না। মাহবুবও জানতো না, দরজার ওপারে এমন এক সত্য অপেক্ষা করছে যা তার পুরো পৃথিবী বদলে দেবে। পরদিন দুপুরে ওয়াহিদ রেজা আমাকে ঢাকার গুলশান বা বনানীর কোনো অভিজাত রেস্টুরেন্টে নয়, বরং ধানমন্ডির একটি ছোট নিরিবিলি পুরনো রেস্টুরেন্টে দেখা করতে বললেন। এমন একটি জায়গা যেখানে সাংবাদিকদের ভিড় নেই, পরিচিত মানুষের আনাগোনাও খুব কম। আমি পৌঁছাতেই তিনি সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানালেন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর তিনি কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, শারমিন আপা, গত রাতের ঘটনার জন্য আমি আগে ক্ষমা চাইতে চাই। হয়তো আমার আচরণ অনেকের কাছে অস্বাভাবিক লেগেছে, কিন্তু আপনার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছিল আমি চুপ করে বসে থাকতে পারিনি। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি আমাকে চেনেন কিভাবে? তিনি গভীর একটা নিঃশ্বাস ফেললেন। প্রায় 25 বছর আগে আপনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তখন আপনার পোস্টিং ছিল কুমিল্লার একটি ছোট শহরে। আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, একদিন প্রবল বৃষ্টির মধ্যে আপনি বাসস্ট্যান্ডে এক কিশোরীকে একা বসে থাকতে দেখেছিলেন। মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, কাঁধে ছিল ছেঁড়া একটা ব্যাগ, আর চোখে ছিল অসহায় ভয়ের ছাপ।
হঠাৎ করেই বহু বছরের পুরনো সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি আস্তে করে বললাম, মেয়েটির নাম নীলা? ওয়াহিদ রেজা মৃদু হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, সে আমার ছোট বোন নীলা রেজা। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, সেদিন নীলা বাড়ি থেকে পালিয়ে এসেছিল, নিজের জীবনের ওপর ভরসা হারিয়ে ফেলেছিল। সে ঠিক করেছিল প্রথম যে পাস পাবে তাতে উঠে অজানা কোথাও চলে যাবে। কিন্তু আপনি তাকে এক প্লেট গরম খিচুড়ি খাইয়েছিলেন, তার জন্য নতুন কাপড় কিনে দিয়েছিলেন, নিজের মোবাইল থেকে সমাজসেবা অফিসে ফোন করেছিলেন, তারপর সারা রাত তার পাশে বসেছিলেন যতক্ষণ না সরকারি কর্মকর্তারা এসে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, তারপর আমি কয়েক মাস ওকে শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে পড়াতাম, যেন ওর পড়াশোনা বন্ধ না হয়ে যায়। ওয়াহিদ রেজার চোখেও তখন কৃতজ্ঞতার ছাপ। তিনি শান্ত গলায় বললেন, আপনি হয়তো সেই ঘটনাকে জীবনের ছোট একটি দয়া মনে করেছিলেন, কিন্তু আমাদের পরিবারের কাছে সেটা ছিল নতুন জীবন পাওয়ার মতো। নীলা আবার পড়াশোনা শুরু করে। আজ সে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। আর আমরা গত 25 বছর ধরে সেই শিক্ষিকাকে খুঁজছিলাম, যিনি কোনো স্বার্থ ছাড়াই একটি অসহায় মেয়ের জীবন বদলে দিয়েছিলেন। আমি নির্বাক হয়ে গেলাম। জীবনে প্রথমবার বুঝলাম, কখনো কখনো একটি ছোট মানবিক কাজ বহু বছর পরে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মাহবুব রহমান। একবার, দুইবার, তিনবার, একটার পর একটা কল। আমি ফোনটির দিকে তাকিয়ে রইলাম। রিসিভ করলাম না, কারণ আমার মনে হচ্ছিল আমার জীবনের গল্প এখন নতুন একটি মোড় নিতে চলেছে।